লক্ষ্মীপুর নোয়াখালীতে আবারও বেড়েছে পানি, ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে না লাখ লাখ মানুষ। ফেনীর ফুলগাজী পরশুরামে পরিস্থিতির উন্নতি, কুমিল্লায় ৩ জনের প্রাণহানি। এগুলোর ভিতরে কষ্ট করে থাকতেছি, কি করুম, যাইবে তো আমাদের কোনো আশ্রয় নাই। বন্দিখানার মধ্যে আছে, ঘরের মধ্যে 5টা উদান আছে, তারা খানাতে খুব অসহায়। বৃষ্টি মাথায় নিয়ে কুমিল্লায় খোলা আকাশের নিচে দিন কাটছে বানভাসীদের। ফেনীর বিধ্বস্ত জনপদে মানবতার অনন্য নজির, এক ছাদের নিচে 300 পরিবারের ঠাঁই। কক্সবাজারে আশ্রয় কেন্দ্র দখল মুক্তের অভিযান, ধলাঘাট ইউপি চেয়ারম্যান আটক, হামলায় যমুনা টিভির সাংবাদিক সহ কয়েকজন আহত। আর্থিক খাত সংস্কারে সহযোগিতা করবে যুক্তরাজ্য, হাই কমিশনারের সাথে বৈঠকের পর অর্থ উপদেষ্টা। পাচার করা অর্থ ফেরাতে উদ্যোগ নেবে বাংলাদেশ ব্যাংক। জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠক, ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যা তদন্তে সহযোগিতার আশ্বাস। নারী চিকিৎসককে হত্যার প্রতিবাদে কলকাতা শহর রাজ্য জুড়ে পদযাত্রা, মুখ্যমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার পথে নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। পূর্বাঞ্চলে বন্যার পানি কিছুটা কমলেও 2 দিনের টানা বৃষ্টিতে লক্ষ্মীপুর নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। লক্ষ্মীপুর সদরসহ 5 উপজেলার 9 লাখ মানুষ জলমগ্ন। 58টি ইউনিয়নের প্রায় প্রতিটি এলাকায় বানের জল ঢুকে পড়েছে। ডুবে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি এবং ব্যবসা প্রতিষ্ঠান। পর্যাপ্ত নৌকা না থাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। দুর্গম এলাকাগুলোতে যেতে পারছেন না স্বেচ্ছাসেবীরা। নোয়াখালীর মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়ায় এসব এলাকায় হু হু করে পানি বাড়ছে। পানি যেমন ধরনা এখন আমার বাড়ি ঘরের দরজায় ধরনা আমার হাঁটুর উপরে, আর এদিকে ধরনা একরাম। বন্দিখানার মধ্যে আছে, ঘরের মধ্যে 5টা উদান আছে, তারা খানাতে খুব অসহায়। মুখ খুলি কারো খুঁজতে পারে না, খাইতে পারে না। নোয়াখালীতেও অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির, এখনো তলিয়ে আছে পথঘাট। ঘরবাড়ি ডুবে যাওয়ায় আশ্রয় কেন্দ্রে বহু মানুষ। এদিকে মেঘনার পানি বৃদ্ধি পেয়ে হাতিয়ার, ঘাসিয়ারচর, নিঝুমদ্বীপও জলমগ্ন হয়ে পড়েছে। প্রত্যন্ত অঞ্চলে নেই ত্রাণ সরবরাহ। এখন পর্যন্ত জেলায় পানিবন্দী 21 লাখের বেশি মানুষ। বড় যানবাহনগুলো চলতে অসুবিধা হচ্ছে এবং সেই কারণে আমরা তো ঘর দুয়ারে থাকবার মতন আঙ্গ কোনো ক্যাপাসিটি দেখি না। আরেকজনের বিল্ডিং এ আইয়া আমরা আশ্রয় লইছি। এখন আমরা এগুলোর ভিতরে কষ্ট করে থাকতেছি, কি করুম, যাইবে তো আমাদের কোনো আশ্রয় নাই, কোনো জায়গা নাই। আগের থেকে কালকে রাতে বৃষ্টি হয়েছে, মনে করেন ভোর রাতে এরপরে বাড়ছে। ফেনী সদর ও সোনাগাজীর পরিস্থিতি এখনো উন্নতি হয়নি। এই উপজেলাগুলোর সবকটি ইউনিয়ন বানের জলে নিমজ্জিত। পরশুরাম, ফুলগাজী, দাগনভূঞা আর ছাগলনাইয়া থেকে পানি নামায় বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিত্র। একই সাথে ত্রাণের তীব্র সংকট স্পষ্ট হচ্ছে। পানি কমায় ত্রাণের জন্য ঘর থেকে বেরিয়ে ছুটে আসছেন বানভাসী মানুষ। ঘরে ঘরে দেখা দিয়েছে পানিবাহিত নানান রোগ। জেলার অন্তত 10 লাখ মানুষ এখনো পানিবন্দী। এর মধ্যে 1.5 লাখ মানুষকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। ঘরের কিছু নেই স্যার, কিছু নেই, একটা কাপড়ও নেই। অনেক ক্ষতি হয়ে গেছে, মানুষ মারা গেছে, পশু মারা গেছে। যারা প্রত্যন্ত অঞ্চলে আছে অনেকের খাওয়া নাই ঘরে। তো পানি যাওয়ার পরে গ্রামের মধ্যে অনেক দুস্থ লোকদের মাঝে অনেক অভাব দেখা দিয়েছে। পানিবাহিত যে রোগগুলো আছে, বিশেষ বাচ্চা, শিশুরা, বৃদ্ধরা এটাতে বেশি আক্রান্ত হচ্ছে। কুমিল্লার মনোহরগঞ্জ, নাঙ্গলকোট ও বুড়িচং উপজেলায় বন্যার পানিতে ডুবে মারা গেছে শিশুসহ 3 জন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গেল 24 ঘণ্টায় এই 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে বুড়িচং উপজেলার সদর এলাকায় পানিতে ডুবে মারা যায় 10 বছর বয়সী হাসিবুল। নাঙ্গলকোট উপজেলার গোরকুমরা এলাকায় মারা যান সিরাজুল ইসলাম নামের একজন, তার বয়স 68 বছর।
এদিকে মনোহরগঞ্জের মির্জাপুর এলাকায় বন্যার পানিতে ডুবে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন, তবে মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। দর্শক, আমরা বন্যা পরিস্থিতির খবর জানবো। লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালীর থেকে আমাদের সাথে যোগ দেবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি লক্ষ্মীপুরে, সেখানে আছেন তাজনুর ইসলাম। তাজনুর, লক্ষ্মীপুরের পরিস্থিতি একটু জানতে চাই, সেখানে যাওয়ার পথগুলোর কি অবস্থা? দেখুন, আমরা এখনও লক্ষ্মীপুরের ভেতরে পৌঁছতে পারিনি, কারণ লক্ষ্মীপুরে যাওয়ার যে রাস্তাটি, অর্থাৎ আমি ফেনী থেকে যখন যাত্রা করেছিলাম লক্ষ্মীপুরের উদ্দেশ্যে, নোয়াখালী চৌমুহনী পার হওয়ার পরেই কিন্তু মহাসড়কের বর্তমান যে বিধ্বস্ত অবস্থা, সেই অবস্থায় কিন্তু কোনোভাবেই আমাদের এই গাড়ি নিয়ে লক্ষ্মীপুরের দিকে যাওয়া কোনোভাবেই সম্ভব না। বরং আমরা এখন নোয়াখালী সদরের একটি গ্রামের মধ্যে রয়েছি, রামকৃষ্ণপুর সেই গ্রামটির নাম, এবং মূলত মহাসড়ক দিয়ে যে গাড়িগুলো কোনোভাবেই যেতে পারছে না, তারা কিন্তু এই ভেতরের যে রাস্তাটি, সেই রাস্তাটি ব্যবহার করেই কিন্তু তারা এই যে যারা লক্ষ্মীপুর যেতে চান তারা কিন্তু সেই দিকে যাওয়ার চেষ্টা করছেন। মূলত এই যে আশপাশের যে এলাকা, অর্থাৎ নোয়াখালী সদর কিংবা বেগমগঞ্জের যেই বিস্তীর্ণ এলাকা, পুরো এলাকাতেই কিন্তু একেবারে সবগুলো বাড়িঘর জলের নিচে একদম নিমজ্জিত রয়েছে। এবং স্থানীয়দের সাথে যখন আমি কথা বলছিলাম যে তারা কতদিন ধরে এই অবস্থার মধ্যে রয়েছেন, তারা যেমনটি বলছিলেন যে এই যে সপ্তাহখানেক আগে যখন সব জায়গাতে এরকম ডুবে যাওয়া শুরু হয়েছিল, তখন থেকে কিন্তু তারা এরকম জলমগ্ন অবস্থায় রয়েছে, এবং সেখান থেকে আসলে পরিস্থিতির খুব একটা উন্নতি কোনোভাবেই কিন্তু সেটি কিন্তু দেখা যায়নি। কারণ হচ্ছে যে এখন যেহেতু ফেনী থেকে সেই উজান থেকে পানিগুলো যখন এই দিক দিয়ে নোয়াখালী এবং লক্ষ্মীপুর দিয়ে নিচের দিকে নামছে, তখন কিন্তু এই দিককার যে এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলো কিন্তু নতুন করে আবার প্লাবিত হচ্ছে, কিংবা যেই জমা যে পানি রয়েছে সেটি কিন্তু সেই অর্থে নিঃসরিত হচ্ছে না। যার কারণে কিন্তু এই যে বিস্তীর্ণ এলাকা, অর্থাৎ লক্ষ্মীপুরে পৌঁছানোর যেই রাস্তাগুলো, সেগুলো কিন্তু এখনও অনেক বেশি পানিতে ডুবে রয়েছে। একই সঙ্গে দীর্ঘ সময় পানি স্রোতে থাকার ফলে কিন্তু রাস্তা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনোভাবেই সেখান দিয়ে আসলে ছোট গাড়ি যাওয়া সম্ভব হচ্ছে না। যার ফলে এই যে অন্যান্য যে সড়কে অন্যান্য যে গাড়িগুলো রয়েছে, বড় গাড়ি সহ, তারা কিন্তু এই ভেতরের রাস্তাগুলো ব্যবহার করেই মূলত যাওয়ার চেষ্টা করছেন। সব মিলিয়ে আসলে এই যে ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুরের যে বর্তমান যে বাস্তবতা, সেটি হচ্ছে সবাই বেশ যে জলমগ্ন অবস্থায় যে তারা রয়েছেন, সেটি আসলে এক কথায় অবর্ণনীয় দুর্ভোগে রয়েছেন তারা। এবং এই মুহূর্তে যেটি দরকার, তাদের নিরাপদ খাবার পানি প্রয়োজন সবারই, এবং একই সঙ্গে পর্যাপ্ত ত্রাণ সহায়তা, সেটি আসলে ফেনী এবং নোয়াখালী সহ লক্ষ্মীপুরের যে বিস্তীর্ণ এলাকা, সব জায়গাতে আসলে সেই বিষয়টি নিশ্চিত করা দরকার। লোপা। তাজনুর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা এবার ফেনীর খবর জানবো আলামিন শিকদারের কাছ থেকে। আলামিন, ফেনীতে আজকের বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? দুর্গতদের উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম কেমন চলছে? লোপা, দুর্গতদের উদ্ধার কার্যক্রম এখন আর নেই, কারণ যেই সময়টিতে সব থেকে বেশি বন্যার পানিতে কবলিত ছিল ফেনীর বানভাসী মানুষগুলো, সেই সময়টিতেই তারা আশপাশের যে উঁচু ভবনগুলো রয়েছে, যারা একচালা টিনের ঘরে যারা থাকতেন বা একতলা পর্যন্ত যাদের ঘর ছিল, তারা কিন্তু আশপাশের যে দোতলা ভবন ছিল সেগুলোর ছাদে গিয়ে তারা আশ্রয় নিয়েছে, ভবনগুলোতে আশ্রয় নিয়েছে। এখন বলতে গেলে দুর্গতদের উদ্ধারের কোনো কার্যক্রম নেই। এখন যে সব থেকে বেশি যে বিষয়টি প্রয়োজন, সেটা হচ্ছে শিশু খাদ্য, গোখাদ্য, পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ ত্রাণ, যেটি আসলে এখন পর্যন্ত প্রত্যন্ত যে দুর্গম এলাকাগুলো রয়েছে সেখানে এখনো পৌঁছায়নি। কারণটি হচ্ছে ফেনী থেকে পানি নামতে শুরু করেছে ছাগলনাইয়ার, পাশাপাশি পরশুরাম, ফুলগাজী, সোনাগাজী, এইসব এলাকা যেগুলো প্লাবিত ছিল, সেখান থেকে পানিগুলো নেমে এখন নোয়াখালী এবং লক্ষ্মীপুরের দিকে যাচ্ছে, এবং সেটি যাওয়ার পথে হচ্ছে ফেনীর দক্ষিণে দাগনভূঞা রয়েছে। আমরা সেই দাগনভূঞার উত্তর কাশিমপুর একটি গ্রাম, সেই কাশিমপুরে আমরা রয়েছি। এই কাশিমপুর গ্রামেও দেখতে পাচ্ছেন, যেটি একদম শুষ্ক সড়ক ছিল, সেখানে এখন পানি দেখা যাচ্ছে। কারণ এই যে পানিগুলো, সেই পানিগুলো কিন্তু এখন ধীরে ধীরে নামতে শুরু করেছে, এবং সেগুলো যাচ্ছে নোয়াখালী, লক্ষ্মীপুরের দিকে। যার কারণে এদিকে মানুষ এখন প্লাবিত হচ্ছে, এবং সবাই কিন্তু একটা জিনিস বলছেন বারবার, যে দুর্গম যে এলাকাগুলো রয়েছে, যেমন কিছুক্ষণ আগে আমরা গিয়েছিলাম গজারি একটি এলাকা, দাগনভূঞারি, এবং সেনাবাহিনীর সাথে সেই বোটে করে আমরা গিয়েছি অনেক প্রত্যন্ত একটি এলাকা, যেখানে কিছুক্ষণ
আমরা বোটটি পায়ে মানে নামার পর হেঁটে হেঁটে ঠেলে ঠেলে নিয়ে যাওয়ার পর যেতে হয়েছিল এবং কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে বোট টেনে নিয়ে যেতে হয়েছে, আবার কিছু জায়গায় ইঞ্জিন বন্ধ রাখতে হয়েছে। এরকম দুর্গম এলাকাগুলোতে এখন ত্রাণ পৌঁছানোটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ এবং সেটি আসলে মোকাবেলা করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে যারা বানভাসী মানুষরা রয়েছেন, যারা এখনো আটকে রয়েছেন। তারা বলছেন যে পর্যাপ্ত পরিমাণ ত্রাণের এখনো সংকট রয়েছে, অনেক গ্রামে এখন পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি। লোপা। আলামিন, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। আমরা আবার নোয়াখালীতে যেতে চাই রিয়াজ রায়হানের কাছে। রিয়াজ, আজ কি নতুনভাবে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা, ত্রাণ কার্যক্রম সম্পর্কেও একটু জানতে চাই। লোপা, আমরা সকাল থেকে প্রত্যন্ত অঞ্চলগুলোতে একেবারে অনেক দূর যাওয়ার পর আমরা একটু আগে এসেছি নোয়াখালী সদর, অর্থাৎ মাইজদিকোট যেটাকে পরিচিত, সেই নোয়াখালী সদরে এসেছি। সদরের রাস্তাটির অবস্থা হচ্ছে এই, অর্থাৎ এই অংশটুকুতে গতকাল রাত বা গতকাল দিনেও খুব একটা পানি ছিল না, দুই পাশে পানি ছিল, কিন্তু মাঝখান বরাবর যে রাস্তাটি রয়েছে সেটি শুকনো ছিল। কিন্তু আজকে দেখেন সেখানে অন্তত 3 থেকে 4 ইঞ্চি পানি উঠেছে। তার মানে বোঝাই যায় যে নোয়াখালী সদরেও পানি বেড়েছে। বিশেষ করে পূর্বের পানিগুলো যখন পশ্চিমে আসা শুরু করেছে তখন এই পানিগুলো এখানে বাড়তে শুরু করেছে। প্রত্যেকটি ভবন, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে প্রত্যেকটি ভবন, এখানে সরকারি বেসরকারি যতগুলো ভবন রয়েছে, মন্দির মসজিদ রয়েছে এবং কোর্ট কাছারি রয়েছে, সবগুলো ভবনই এখানে পানির নিচে। অর্থাৎ নিচের যে অংশটা, সেই নিচের অংশটিতে পানি মারিয়ে যেতে হচ্ছে এবং নিচের যে নিচতলা রয়েছে সেই নিচতলায় আসলে দাপ্তরিক কাজকর্ম করার মতো কোনো পরিবেশ নেই। সবাই যে যার মতো করে জিনিসপত্র উপরে নিয়ে কাজ করছেন। আশ্রয়কেন্দ্রগুলো যদি বলি সেই একই অবস্থা। তবে ত্রাণ নিয়ে সমস্যা আসলে রয়ে গেছে। ত্রাণ আসছে প্রচুর, আমরা প্রতি রাস্তায় আমরা ত্রাণবাহী ট্রাক দেখেছি, কিন্তু সেই ত্রাণগুলো রাস্তা অথবা উপজেলা সদর বা জেলা সদর আশপাশে যে সড়কগুলো রয়েছে বা বড় বড় সড়কগুলো রয়েছে সেগুলোর পাশে বিতরণ করা হচ্ছে অনেক ক্ষেত্রেই। তবে যারা ত্রাণ নিয়ে আসছেন তারাও বলছেন যেহেতু নৌকা পাচ্ছেন না, পানি পথে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই, যাতায়াত ব্যবস্থা দুর্গম হওয়ার কারণে অনেকে শেষ পর্যন্ত পৌঁছাতে পারছেন না। আর তার ফলে যেটি হচ্ছে যে একেবারে প্রত্যন্ত অঞ্চলে যে মানুষগুলো এখন আটকা পড়ে আছেন, যে এখন আশ্রয়কেন্দ্রে আসতে পারছেন না বা নানা সংকট সমস্যার কারণে আসতে পারেননি বা আসেননি, তাদের কাছে সেই ঠিক মতো ত্রাণ আসলে পৌঁছাচ্ছে না। রিয়াজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। দেশের বন্যা পরিস্থিতি, ত্রাণ কার্যক্রম নিয়ে ব্রিফ করছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। উদ্যোগ গ্রহণ করেছে এবং অনেক ক্ষেত্রে যেখানে আরো দুর্গম এলাকা সেখানে সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীরা হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ পৌঁছাচ্ছে। এখন পর্যন্ত দূরবর্তী সকল উপজেলা সমূহে ত্রাণ পৌঁছানো গেছে। উপজেলা স্তরে ত্রাণ মজুত করা গেছে এবং চিকিৎসা সেবা নিশ্চিত করা করছে। ক্রমান্বয়ে সমস্ত বিষয়গুলি ধারাবাহিকভাবে আসছে। আর দুর্গম এলাকা এখন আর নাই। আমরা সকল জায়গায় ত্রাণ পৌঁছাতে পেরেছি। উপর থেকে পানি নিচের দিকে নেমে যাচ্ছে বলে কিছু কিছু জায়গা নতুন করে প্লাবিত হচ্ছে। সেই সমস্ত জায়গাতে সব রানিং পানি খুব দ্রুত নেমে যাবে বলে আমরা আশা করছি এবং ত্রাণ কার্যক্রম সুষ্ঠুভাবে আমরা সম্পন্ন করতে পারব। সকল জনগণের এই যে স্বেচ্ছাসেবা আর মানুষের উদ্যম, এই সমস্ত কিছুই আমাদেরকে শক্তি যোগাচ্ছে। সবাইকে ধন্যবাদ। দর্শক, দেশের বন্যা পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তরফ থেকে ব্রিফিং চলছিল, আমরা সরাসরি সেখানে ছিলাম। বাড়িঘর তলিয়ে যাওয়ায় এখনো খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে বানভাসী অনেক মানুষ। বৃষ্টি বাদলে মাথার উপর পাতলা পলিথিন তাদের ভরসা। সব হারানো এসব মানুষ জানেনও না আদৌ ফিরতে পারবেন কিনা নিজ বাড়িতে। আপাতত বাঁচার জন্য খাবার আর পরে পুনর্বাসনে সবার সহায়তা চেয়েছেন তারা। লুৎফর রহমানের ছবিতে মাহফুজ মিশুর রিপোর্ট। কুমিল্লা সদরের শাহ আলম কোনো কিছু বুঝে ওঠার আগেই চোখের সামনে তলিয়ে গেছে তার বাড়ি। এখন পাশের উঁচু রাস্তায় পরিবার নিয়ে বসবাস তাদের। আমরা একে কাপড়ে বাড়িয়েছি, ঘরে তো কিছু বাড়িতে পারছি না। খাওয়া দাওয়ার কষ্ট আছে, আবার ওই কিছু ফিনতে পারি না, মশা কামড়ায়। পানি আনার পরে আমরা ঘরতে মাল ছাবো না, কিছুই বার করতে পারিনি, সব আমরা পানির নিচে। আমরা কোনো মতো করার মাল ছাবো না, টাইনে টুনে বার করে আইলের সাথে আমরা রয়েছি। আবার সারা জীবনে এমন বন্যা না দেখা এই নারীর চিন্তা
পানি নামলেও কি করে ঠিক করবেন বাড়িঘর? ঘর ঘুরে তামান খাড়ির ভিতরে পানি উঠতে গেছি গা, এবার আমরা নাম তো সুযোগ পাইছি না, এই সেই সুইরা তো আইছি আমরা তো খানা পিনা বহুত কষ্টে আছি, কাপড় চোপড় নাই, কিছু নাই, কাম করার মতন দেন কুকুই জাগো পাইতেছি না, ঘর বাড়ি নাই, দেন পানি তুলে গেছে, কিতে করাম কোন মাল সামাল তুলতে পারছি না, কিছু না। কুমিল্লার এমন শত শত পরিবার আশ্রয় নিয়েছে রাস্তার ধারে। ঘোষিত আশ্রয় কেন্দ্র না হওয়ায় এখানে মেলে না পর্যাপ্ত ত্রাণ বা খাদ্য সহায়তা। বানের পানিতেই চলে ধোয়া মাজা, গোসলের কাজ। পয় নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বাড়ছে নানা ভোগান্তি। আমরা কুমিল্লা শহরে যাবো, একটা আতঙ্ক হয়েছে আমরা সবাই। ছোটবেলা থেকে এই পর্যন্ত বহুত বন্যা দেখছি, অলঙ্কার দেখছি, কিন্তু এইবারের মতো এরকম ভয়ঙ্কর কখনো দেখি নাই। আমরা খানা দানা এখনো পর্যন্ত পাইছি না, কেমনি ফিরাম পানি তো শেষ না, ফিরাম যে আমরা কি টাকা পয়সা আসেনি। স্বাস্থ্যসম্মত পয় নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বাড়ছে নানা ভোগান্তি। ভুক্তভোগী এসব মানুষ জানেন না কবে নামবে পানি, ফিরবেন আপন ঠিকানায়। তার চেয়েও বড় চিন্তা, ফিরে থাকবেন কোথায়? বাড়িঘর সম্পদ সবই তো নষ্ট হয়ে গেছে, তাই অনিশ্চিত ভবিষ্যৎ তাদের। মেট্রিক পরীক্ষা দিব, বই পড়ে বুঝলি একটা বই খাতা হারামও রাখতারছি না, একটা কলম ডকদ রাখতারছি না বাবা, সব গেছি গা। আর আমার পুত্র কি দিয়ে আমি পরীক্ষাটা দেওয়া বাবা। টাইমলি খানাটা হলে একটু চলে ভালো, আর পরবর্তীতে কিছু টাকা পয়সা হলে ঘটে ঠিক করতে এরকম ব্যবস্থা করতে পারলে ভালো হবে আর কি। আমার যে পানি উঠছে ঘরের ভিতরে, এই যে এখন পানিটা টান দিলে আমার ঘরগুলো নরম, তো এগুলো পড়ে যাবে। ভুক্তভোগী এসব মানুষের প্রার্থনা একটাই, নতুন করে আর পানি না বাড়ুক। স্মরণকালের ভয়াবহ বন্যায় কেবল নিজের ঘরবাড়ি সহায় সম্পত্তি হারিয়েছেন মানুষজন, তাই নয়, অনেকে হারিয়েছেন তার স্বপ্ন, আগামী দিনের পরিকল্পনাও। রাস্তার ধারে আপাতত তাদের যে বসবাস, সেখান থেকে দ্রুততম সময়ে তারা ফিরতে চান নিজের বাড়িতে, নিজের ঘরে। আর সেজন্য তাদের দরকার সব মানুষের সহায়তা। সরকার এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান যদি তাদের পাশে এখনই না দাঁড়ান, তাহলে হয়তো এই মানুষগুলোর স্বপ্ন আর কখনোই পূরণ হবে না। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কুমিল্লা সদর, কুমিল্লা। দুর্যোগে বিপর্যস্ত দেশের পূর্বাঞ্চল, বানের জলে ঘরবাড়ি হারা লাখো মানুষ। ভেসে যাওয়া জনপদে আশ্রয়হীনের পাশে ভরসা মানুষই। নিজের উঁচু ঘরে বহু পরিবারের ঠাঁই যেমন দিয়েছেন, তেমনি এক পাতিলের রান্নায় চলছে খাবার। কেউ কেউ পুরো ভবন ছেড়ে দিয়েছেন দুর্গতদের জন্য। ফেনীর প্রতি এলাকাতেই এমনই দুর্যোগ জয়ের গল্প। কিন্তু দুর্যোগ পরবর্তী আরও অনেককেই পাশে চান বন্যা দুর্গতরা। ফেনী থেকে শাহিন আলমের ক্যামেরায় সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। সাথের ময়না পাখি এখনো কথা শেখেনি, তবুও কি জোড়া পাখি কথা বলে পরস্পরে, নাকি জলকিলি ফুলে পর্যুদস্ত খাঁচাবন্দি হাঁসগুলোর ভাষা খোঁজে? বিপন্ন জনপদে বানভাসী মানুষ শখের পোষা পাখিকে নিয়ে ছুটে এসেছেন আশ্রয়ের খোঁজে। ঠাঁই হয়েছে মহাসড়কের পাশে তলিয়ে যাওয়া ভবনের দোতলায় ব্যবসায়ীর মুরগির খামারে। এটা মুরগির খামার ছিল, আজকে 5-6 দিন এখানে আমরা আইছি। এখন বাড়িতে যেতে পারি না, মুসাইতে যাইতে পারি না, কোনো দিকে যাইতে পারি না। আমার তো আল্লাহ চোখে দুইটা লুকেছে লইজার। নিজের ঘর ডুবে গেছে ভয়াবহ প্লাবনে, কিন্তু ঠাঁই নিবেন কোথায়? সরকারি কোনো আশ্রয় কেন্দ্র নেই ফেনীর বহু প্রত্যন্ত এলাকাতেই, তাই কারো ব্যক্তিগত ভবনই হয়েছে ঠিকানা। বিপদে, সংকটে, দুর্যোগে এক ঘরেই আশ্রয় হয়েছে বহু পরিবারের। মানুষের দুর্যোগের মোকাবিলায় উনি বিল্ডিংটা সারিয়ে দিচ্ছে, সারিয়ে দিয়ে বলছেন আমরা সবাই থাকেন। আমাদের এদিকে কোনো আশ্রয় কেন্দ্র নাই, যা আছে সব প্রশিক্ষণ কেন্দ্র আছে, মসজিদ আছে, কিন্তু কোনো আশ্রয় কেন্দ্র নাই। শিমুল ভাই এই জায়গাটা ছাড়িয়ে দিছে। আমরা এখন খুব সচেতন আছি, সাবধান আছি এবং কি সুস্থ আছি। আমরা চেষ্টা করে যাচ্ছি, যতদিন আমাদের এই দুর্গতি না হবে, আমরা আমাদের এই সেবা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। এই জন্য এক যৌথ খামার, মানুষে মানুষে মানবতার অনন্য নজির তৈরি হয়েছে বিধ্বস্ত জনপদে। 5 তলা এই ভবন পুরোটাই ঘরহারা মানুষের আশ্রয়স্থল, যেখানে স্থানীয়দের সহযোগিতায় প্রতিদিনের খাবার মিলছে ত্রাণহীন বন্যার্ত প্রায় 300 পরিবারের। ব্যক্তি উদ্যোগে জেনারেটর দিয়ে বিদ্যুৎ, পানির চাহিদাও পূরণ হচ্ছে। এখন দিন কাটছে, ইনশাল্লাহ যা খাবার দিয়েছে তা খাওয়াই দিয়ে আমাদের জীবন নির্ভর করতেছি আর কি। বাড়িঘর কিছুই নাই, আমরা সব হারাইলেছি, আমাদের মতো অসহায় এখানে আর কেউই নাই। ফেনীর প্রতি এলাকাতেই কিছু সচ্ছল মানুষের অসাধারণ মানবিকতায় যুদ্ধ জয়ের সাহস পাচ্ছেন সব হারানো মানুষ। অনেকে নিজে ভুক্তভোগী হয়েও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দুর্গতদের জন্য।
অন্ধকারে এই আশ্রয় কেন্দ্রে যে মানুষগুলো আছেন তাদের জীবন বিপন্ন হয়েছিল। জীবনের ঝুঁকি নিয়ে তারা আশ্রয় শিবিরে এসেছেন আশ্রয় নেওয়ার জন্য, বাঁচার জন্য। আবার অন্যদিকে মানুষের বাঁচা মরা এখনও মানুষকে ভাবিয়ে তোলে বলে, মানুষের জন্য ভালোবাসা এখনও গোলাপে ফুটে বলেই মানুষই তাদের পাশে এসে দাঁড়িয়েছে। কোনো স্বার্থ ছাড়াই তাদের আশ্রয় দিয়েছেন অনেকে। তাদের প্রতিদিনকার খাবার দাবার থেকে শুরু করে এই দুর্যোগকালে প্রায় 1 সপ্তাহব্যাপী যাবতীয় সব কিছু তাঁরাই করছেন। বাদবাকি দিনগুলো অর্থাৎ দুর্যোগ পরবর্তী যত সংকট, সেসব মোকাবেলায় এই সাধারণ মানুষকেই আবার এই দুর্যোগ কবলিত মানুষগুলো পাশে যায়। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ফেনী। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ কার্যক্রম চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী। আমরা তার কাছে যাচ্ছি। ভাস্কর, গত কদিন ধরেই তো গণত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। আজকে মানুষের সাড়া কেমন দেখছেন? প্রথমে যেটা বলবো যে কয়জন মানুষ অংশ নিতে এসেছেন তাদের প্রত্যেকেরই এই অনুদান তুলে দেওয়ার বিষয়ে একদম ব্যক্তিগত যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাগুলো কিন্তু জড়িত। কেউ বা নিজের ছেলের জমানো টাকা তুলে দিচ্ছেন, কেউ বা নিজের ব্যক্তিগত ভবিষ্যতের জন্য যে সঞ্চয়টি করেছিলেন তার থেকে কিছু অংশ নিজেরা অনুদান হিসেবে তুলে দিচ্ছেন। আমরা এমন ঘটনা পেয়েছি যে নীলফামারী থেকে গত 3 দিনে 5 জন তরুণ ছেলে তারা 1 লক্ষ টাকা তুলে সারা রাত ট্রাকে করে এসে তারা কিন্তু অনুদান তুলে দিয়েছেন, পাশাপাশি নগদ টাকা। এমন বাবাকে পেয়েছি যার একমাত্র মেয়ে 5 আগস্ট পুলিশের গুলিতে নিহত হয়েছে। সে তার মেয়ের জন্য যে জমানো কিছু টাকা ছিল সেই জমানো টাকা এখানে দিয়ে গেছেন অনুদান হিসেবে। সেক্ষেত্রে যেটা শুরুতেই বললাম যে যারা অনুদান দিচ্ছে তাদের প্রত্যেকেরই কিন্তু ব্যক্তিগত বিভিন্ন গল্প রয়েছে, সেই গল্পগুলো কিন্তু এখানে এসে জমা হচ্ছে। সুতরাং বলবো যে শুধু ত্রাণ নয়, একটি গল্প জমা করা হচ্ছে বন্যার্তদের সহায়তার জন্য। আর সকাল থেকে অন্যান্য দিনের মতো যে ভিড়, গত 4 দিনের মতো কিন্তু ভিড় আজকে দেখা যাচ্ছে না, কারণ আপনি জানেন অফিস আদালত সবই খোলা। কিছুক্ষণ আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তিনি কথা বলছিলেন এবং তিনি কিন্তু আবারও সেই আহ্বান জানালেন যে আর কোনো ধরনের কাপড় আপাতত এই গণত্রাণ সংগ্রহ অভিযানে কিন্তু গ্রহণ করা হবে না। এবং তিনি বলেছেন এখন পর্যন্ত 100-এরও বেশি ট্রাক খাদ্য সহায়তা হিসেবে বন্যার্তদের জন্য পাঠানো হয়েছে। এবং একই সাথে তিনি কিন্তু একটি আহ্বান জানিয়েছেন যে প্রায় 5টি জেলার হাজারের মতো গ্রাম রয়েছে, সেই গ্রাম ভিত্তিক দায়িত্ব নেয়ার জন্য দেশের বিভিন্ন ফাউন্ডেশন এবং দেশের বিত্তবান যারা রয়েছে তাদেরকে কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন। এবং তিনি একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছেন যে মূল যে সমস্যাটা, সেই সমস্যা কিন্তু এখনো রয়েই গেছে, অর্থাৎ বন্যার পানি নেমে গেলে মানবিক যে বিপর্যয়, সেই বিপর্যয় কিন্তু আরও বাড়বে। সেক্ষেত্রে সরকার যাতে এখন থেকেই পদক্ষেপ নেয়, বিভিন্ন বিত্তবানরা যাতে এখন থেকেই পদক্ষেপ নেয় এবং একই সাথে বাংলাদেশে কাজ করে দেশি বিদেশি যে সকল এনজিওগুলো রয়েছে তারাও যাতে বন্যার্তদের সাহায্যার্থে এগিয়ে আসতে পারে, সে বিষয়টি কিন্তু সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। ভাস্কর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার। দেশের আর্থিক খাত, রাজস্ব ব্যবস্থাপনা ও পুঁজি বাজার সংস্কারে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ বিষয়ে ইতিবাচক সাড়াও মিলেছে। সকালে যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক অর্থ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় হাইকমিশনার বলেন, উভয় দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন করাই তার সরকারের অন্যতম লক্ষ্য। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, যুক্তরাজ্য বাংলাদেশের উন্নয়ন তৎপরতায় সহযোগিতা অব্যাহত রাখবে। চলমান প্রকল্প ও নানা উদ্যোগে সরকারের সাথে কাজ করবে ব্রিটেন। যুক্তরাজ্য সহ ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক পণ্যের সম্ভাবনা তুলে ধরেন অর্থ উপদেষ্টা। বাংলাদেশ থেকে অন্য পণ্য নেয়ার আহ্বান জানান তিনি। Importantly, is not the G2G, government to government, private sector investment is very, very important. এবং ব্রিটেনের আপনারা জানেন very trusted আর বড় বড় বিজনেস হাউস, they have invested here. আর আমরা বলেছি আমাদের বাণিজ্য যেমন গার্মেন্ট, they have got good market in the Europe and UK, and we have told them যে আরো ডাইভার্সিফাই যদি করে তাদের মার্কেট এক্সপোর্ট, কিন্তু এটার জন্য দরকার শর্ত হলো বিজনেস এনভায়রনমেন্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে ঘটা গণহত্যা তদন্তে বাংলাদেশ জাতিসংঘকে সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে জাতিসংঘের 3 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে আরও বেশি সৈন্য নেয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন প্রতিনিধিরা। তারা জানিয়েছেন, বাংলাদেশের অবস্থান অক্ষুণ্ণ থাকবে।
বৈঠক শেষে জাতিসংঘের হাই কমিশনার দপ্তরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেন জানান, ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে সংঘটিত নৃশংসতা তদন্তের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। সব অভিযোগের সত্যানুসন্ধান ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। এছাড়া বাংলাদেশের সরকার, শিক্ষার্থী ও সাধারণ জনগণ সবাই সহযোগিতা করছে বলেও জানান তিনি। আমরা তাদের সাহায্য সুবিধা করব এবং তাদের আমরা আরেকটা রিকোয়েস্ট করছি যেন ইউএন মিশনে আমাদের আরো এখনো আমরা কিন্তু অনেক বেশি, তারপরও আমাদের বেশি করে যেতে পারে তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি এবং তারা বলছে যে বাংলাদেশে যারা ইউএনএ কাজ করতেছে তারা খুবই ভালো কাজ করতেছে এবং বলছে ভবিষ্যতে এই বাংলাদেশে সবসময় যেন এক নম্বরে থাকতে পারে এই ব্যবস্থা তারা করবে। সব অভিযোগের সত্যানুসন্ধান ইতিবাচকভাবে এগিয়ে চলছে। বাংলাদেশের সরকার, শিক্ষার্থী ও সাধারণ জনগণ সবাই সহযোগিতা করছে। আলোচনা যতটুকু হয়েছে তার পুরোটাই ইতিবাচক। মহাজোটের শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে আজ আদালতে তোলা হবে। বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে তাকে ডিবি কার্যালয় থেকে নেওয়া হবে সিএমএম কোর্টে। সোমবার বিকেলে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। গ্রেফতারের পর ইনুকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। একই মামলায় রিমান্ডে আছেন শরিক ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর পালিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগ ও শরিক দলগুলোর সব নেতারা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের পক্ষ থেকে কুষ্টিয়া ২ আসনে নির্বাচনে দাঁড়িয়েও হেরে যান ইনু। আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রী ছিলেন তিনি। কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউপি চেয়ারম্যানকে আটক করেছে নৌবাহিনী। এ সময় অস্ত্র উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ঘূর্ণিঝড় আশ্রয়ণ কেন্দ্র দখল করে রেখেছিল আহসান উল্লাহ বাচ্চু ও তার অনুসারীরা। এতে সাধারণ গ্রামবাসী সেখানে আশ্রয় নিতে পারছিল না। সকালে আশ্রয়ণ কেন্দ্র উদ্ধার করে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে ওঠে দখলদাররা। নারী পুরুষ নির্বিশেষে হামলা চালায় নৌবাহিনীর সদস্য সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের উপর। ইটপাটকেলের আঘাতে আহত হন যমুনা টেলিভিশনের সাংবাদিক এহসান আল কুতুবী সহ বেশ কয়েকজন। নৌবাহিনীও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত জনপ্রতিনিধির বিরুদ্ধে 4টি হত্যা মামলা রয়েছে। আটকের পর তাকে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে। নারায়ণগঞ্জের গাজী টায়ার্সের কারখানায় আগুন নেভানোর পর অনুসন্ধান কার্যক্রম চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী আমির হোসেন স্মিথ। আমরা তার কাছে যাচ্ছি। স্মিথ, কয়েকজন নিখোঁজের দাবি ছিল স্বজনদের, কি বলছে ফায়ার সার্ভিস? লোপা, গাজী টায়ার ফ্যাক্টরিতে কিন্তু এখন পর্যন্ত যে অবস্থা, অর্থাৎ এই পুরো ভবনটি কিন্তু আপনি জানেন যে 20 থেকে 22 ঘন্টা টানা আগুন লেগে থাকার কারণে কিন্তু এটি একটু ঝুঁকিপূর্ণ ভবন হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে ভবনটি ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু এই মুহূর্তে সেখানে সার্চ করতে পারছেন না। ভবনের অনেক অংশে দিয়ে এখনো কিন্তু কালো ধোঁয়া বেরোচ্ছে। আমরা যদি উপরের অংশটি দেখাতে চাই, অর্থাৎ ফায়ার সার্ভিসের যে সমস্ত কর্মীরা এখানে কাজ করছেন তারা বলছেন যে এটির 3 তলা, 4 তলা এবং 5 তলার কিছু অংশ ছাদ কিন্তু ইতিমধ্যে ধসে পড়েছে। সিঁড়িতে যাওয়ার মতো অবস্থা নেই। আর এই সমস্ত জায়গায় যেহেতু বিভিন্ন সময় এখানে যে কেমিক্যাল সম্পর্ক বিভিন্ন টায়ার ছিল, যে কারণে এখানে সাদা পাউডারের মতো হয়ে গিয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এই মুহূর্তে কিন্তু তারা অভিযান চালাতে পারছেন না। তারা বলছেন যে এখন পর্যন্ত তারা যে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। কিছুক্ষণ আগে সেনাবাহিনীর লোকজন এখানে এসেছিলেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আগুন লাগার কারণ সম্পর্কে একটি 8 সদস্যের বিষয়টা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটি কাজ শুরু করবেন আজকের মধ্যেই বলে আমাদেরকে জানিয়েছেন। লোপা, স্মিথ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। হবিগঞ্জের বাহুবলে 2 ইউনিয়নের 7 গ্রামের বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় এখনো উত্তেজনা বিরাজ করছে। এর আগে গতকাল উপজেলা মিরপুর বাজারে সংঘর্ষ শুরু হয়। সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত চলে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া। আহত হয় 2 শতাধিক মানুষ। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী গিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। স্থানীয়রা জানায়, পাওনা টাকাকে কেন্দ্র করে লামাতাসি গ্রামের টেইলর আলফু মিয়ার সাথে বানিয়াগাঁও গ্রামের জহুরুল মিয়ার কথা কাটাকাটি হয়। আর এক পর্যায়ে তাদের দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। তুমুল সংঘর্ষে মিরপুর বাজার এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। পরে গ্রাম ও সালিশ বৈঠকের মাধ্যমে সমঝোতার সিদ্ধান্ত হলে সংঘর্ষ থামে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেয় স্থানীয়রা। পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষের উপর ভারত যে নির্যাতন চালাচ্ছে তার বিচার হবে আন্তর্জাতিক আদালতে। এই হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ সংগ্রহ কমিটির সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এর মধ্যে দুর্গত এলাকায় 1.5 কোটি টাকার ত্রাণ পাঠানো হয়েছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশেই বিতরণ করা হচ্ছে এসব ত্রাণ। সেখানে কাজ করছে বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় বন্যার্তদের সাহায্যে সবার প্রতি আহ্বান জানান তিনি। তাদের বিপদের সময় তারা পানি ছেড়ে দিয়ে তারা করছে কি আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে। আবার আমাদের যখন পানি দরকার তখন পানি আটকে রেখে আমাদেরকে শুকিয়ে মারছে। বৃষ্টি তো বৃষ্টির সিজন হবেই, কিন্তু স্বাভাবিক বৃষ্টির চেয়ে আজকে পানির বাড়ার পরিমাণ 10 ফিট উঁচু হয়ে ওই মরু নদী দিয়ে পানি আসার কথা ছিল না। দেশের বন্যা দুর্গত জেলার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন। এমএইচ গ্লোবাল গ্রুপের উদ্যোগে হাজেরা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন গোলাম কিবরিয়ার নির্দেশে প্রদান করা হয় এই সহায়তা। স্বেচ্ছাসেবকরা বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধার কাজে অংশ নেন। ফেনী, নোয়াখালী এবং কুমিল্লার দুর্গম এলাকায় গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয় মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের কর্মীরা। শুকনা খাবার সহ সাবান, মোমবাতি, খাবার, স্যালাইন, ওষুধ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে পদযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান। নবান্ন অভিযানের নামে মুখ্যমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের এই কর্মসূচির ডাক দেয় বিজেপি। কর্মসূচি সফল করতে হাওড়া ব্রিজ সহ বিভিন্ন স্থানে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ, ছোড়া হয় টিয়ার গ্যাস। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। বিক্ষোভকারীদের দাবি, পুলিশের অভিযানে আহত হয়েছেন অনেকে। পদযাত্রাকে সামনে রেখে সকাল থেকেই গুরুত্বপূর্ণ সব সড়কে কড়া নিরাপত্তা নেয় পুলিশ। রাজ্য সরকারের প্রশাসনিক ভবন ঘিরে 144 ধারা জারি করা হয়। আরজিকর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বেশ কিছুদিন ধরেই উত্তাল পশ্চিমবঙ্গ। রাজ্যের বিরোধী দলগুলোর অভিযোগ, নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন মমতা। এর পাশাপাশি প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও আনা হয়েছে। দর্শক, এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। কলকাতা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে কোনো হতাহতের খবর পাওয়া গেছে কিনা? দেখুন, ইতিমধ্যে যে সাঁতরাগাছি রণক্ষেত্র হয়েছিল, তারপরে কিন্তু হেস্টিংস অর্থাৎ কলকাতার দিকে হেস্টিংস এখানেও কিন্তু রণক্ষেত্র। এখানে পুলিশের সাথে কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয় আন্দোলনকারীদের সঙ্গে, এবং বেশ কয়েকজন কিন্তু সেখানে জখম হন। সেখানে জল কামান চালানো হয়, টিয়ার গ্যাস ছোড়া হয়, এবং এই টিয়ার গ্যাসে শুধু যারা আন্দোলনকারী তারাও নয়, পুলিশও কিন্তু যথেষ্ট রকম ভাবে কিন্তু অসুস্থ হয়ে পড়েন এই টিয়ার গ্যাসের জেরে। এখনো পর্যন্ত যে আমার ঠিক পিছনের দিকে থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে কিন্তু এই আন্দোলনকারীদের কিন্তু পুলিশ লাঠিচার্জ করে নিয়ে গিয়ে হটিয়ে দিয়েছে, এবং বেশ কয়েকজন আন্দোলনকারীকে কিন্তু ইতিমধ্যে তারা গ্রেপ্তার করেছে। এই সহিংসতা যাতে আর না ছড়াতে পারে তার জন্য কিন্তু 6 স্তরীয় কর্ডন করা হয়েছে, যে রাজ্যের যে সচিবালয়ে নবান্ন তার যাওয়ার পথ, এবং উত্তর কলকাতার উত্তর পূর্ব দিক এবং পশ্চিম দিক চারিদিকে যত রাস্তা আছে সব রাস্তায় কিন্তু অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। প্রায় 10,000-এর মতো কিন্তু পুলিশ এবং পুলিশ কর্মী আজকের এই নিরাপত্তা এবং এই আন্দোলনকে, ছাত্র আন্দোলনকে রোধবার জন্য কিন্তু মোতায়েন করা হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু তপ্ত পরিস্থিতি রয়েছে কিন্তু কলকাতাতে। সুকান্ত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে, আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।